আলোচনা করব, কারণ বিএনপির বর্তমান রাজনীতির ডিমান্ড অর্থাৎ দফা, তারা কাব্যিক অর্থে 31 দফা লিখেছে। আমি অন্য একদিন 31 দফার স্টেপ বাই স্টেপ যাব। এর কোনটাই কোনো দফা না। এর দফা কি জানেন? আপনাদেরকে মুখের কথায় বলদ বানাইয়া খুশি করার নাম 31 দফা। একটা ব্যর্থতার পর্যবসিত নপুংসক পরিবারতান্ত্রিক রাজনীতিকে পূজা করার নাম দিয়েছে 31 দফা। কোন এক শুয়োরের বাচ্চা এইটাকে লিখেছে, বলেছে বাংলাদেশের 20 কোটি মানুষকে বলদ বানানোর জন্য 31 দফা ছুড়ে দাও। বিএনপি যে বর্তমান রাজনীতি করছে, সেই রাজনীতি কি আসলে জিয়ার আদর্শের রাজনীতি করছে, নাকি তারা ভারতীয় প্রেসক্রিপশনেই তাদের রাজনীতি চালিয়ে যাচ্ছে? এ বিষয়ে নিয়ে গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন জ্যাকব পিল্টন আরো কয়েকজন আলোচক। আলোচনা শুনলে বুঝতে পারবেন বিএনপি জিয়ার আদর্শ থেকে বেরিয়ে এসে তারা ভারতীয় প্রেসক্রিপশনে এবং ভারতীয় মতাদর্শেই রাজনীতি করছে, যেটা আমরা আওয়ামী লীগকে করতে দেখেছি। বঙ্গবন্ধুর নাম দিয়ে তারা বঙ্গবন্ধুর রাজনীতি না করে আওয়ামী লীগে দাসত্ব করেছে। বিএনপি নাকি সেই একই পথের প্রতীক হচ্ছে। তোমার আলোচনা, চলুন জ্যাকব পিল্টনের আলোচনা শুনতে। আপনারা আমাদেরকে অ্যাকোমোডেট করছেন, এজন্য আমি অত্যন্ত কৃতজ্ঞ। আজকের যে ইম্পর্টেন্ট বিষয়গুলো নিয়ে আমি আপনাদের সাথে কথা বলতে চাচ্ছি এই মুহূর্তে, অথবা বাংলাদেশের প্রত্যেকটা সাবজেক্ট রাজনৈতিক প্রেক্ষাপটে বিচার বিশ্লেষণ করতে চান, তাহলে একটা জিনিস, বাংলাদেশে অনেকেই বলে যে বাংলাদেশের মুক্তিযুদ্ধ, স্বাধীনতা এগুলো কিছু করতে গেলে একজনের নেতৃত্ব আমাদের মনে রাখতে হয়। ওই নেতৃত্বটা শেখ মুজিবুর রহমান। ওটা হচ্ছে মুক্তিযুদ্ধকালীন নেতৃত্বের জন্য যদি আমরা কাউকে মনে করি, সেটা শেখ মুজিবুর রহমানের কথা চিন্তা করতে হয়। কিন্তু বাংলাদেশের রাষ্ট্রীয় অবকাঠামো নির্মাণে তৈরি করার ক্ষেত্রে এবং বাংলাদেশের একটা রাষ্ট্রীয় সাংবিধানিক ভাবে আমাদের রাষ্ট্রটাকে ঠিক মতো উপস্থাপন করার জন্য আমাদের যে জিনিসটা দরকার, সেই জিনিসটাকে যদি আমরা চিন্তা করি যে একজন মানুষ তার পুরো আন্তরিকতা, সততা, দেশপ্রেম এগুলোকে একত্র করে একটা পলিটিক্যাল স্ট্রাকচার তৈরি করেছে, সেই দলটার নাম হলো বাংলাদেশ জাতীয়তাবাদী দল, অর্থাৎ আজকের যেটাকে আপনারা বলেন বিএনপি। আজকের যে বিষয়টা নিয়ে আমি আলাপ আলোচনা করতে চাচ্ছি, বিএনপি এরশাদ বিরোধী আন্দোলনে নেতৃত্ব দিয়েছে, এরশাদের পতন ঘটিয়েছে, পরবর্তীতে সরকার গঠন করেছে, সফলভাবে ব্যর্থভাবে এটা জনগণ বিচার করবে। কিন্তু কোন একটা না জানা কারণে আজকের দিকে যদি আমরা তাকাই এবং আজকের বিএনপিকে যদি আমরা এক কথায় একটা কথা বলি যে বিএনপির বর্তমান রাজনীতিটা আসলে কোথায়, সেক্ষেত্রে আমাদেরকে বলতে হয় স্পেশালি আগস্টের 5 তারিখ থেকে আজ অবধি বিএনপির রাজনীতিটা কোথায় আছে। আমি নিরপেক্ষ বহু লোকজনের সাথে কথাবার্তা বলেছি, বিএনপির লোকজনের সাথে কথাবার্তা বলেছি, সরকারি কর্মকর্তা কর্মচারীদের সাথে আলাপ আলোচনা করেছি, বিএনপির সমর্থকদের সাথে কথাবার্তা বলেছি। সবারই একটা জায়গায় এসে আমার সাথে একমত হয়েছে, এই মুহূর্তে বিএনপির রাজনীতি বিএনপির নিয়ন্ত্রণে নাই। তাহলে বিএনপির রাজনীতি বিএনপির নিয়ন্ত্রণে যদি না থাকে, তাহলে কার নিয়ন্ত্রণে আছে, বিএনপি কারা চালাচ্ছে? এটা নিয়ে আমরা অনেক আলাপ আলোচনা করেছি। আলাপ আলোচনা করার পরে, এটা আমার কথা না, বিএনপির অনেক নেতাদের মনের কথা, বিএনপির অনেক কর্মীদের মনের কথা, বিএনপির অনেক সমর্থকদের মনের কথা, যে এই মুহূর্তে বিএনপির রাজনৈতিক দর্শন পুরোপুরি ভারতের নিয়ন্ত্রণে। এখন তাদের মতামতকে যদি আমি সত্য বলে ধরে নেই, তাইলে শহীদ জিয়ার যে পলিটিক্যাল আইডিয়ালিজম, তাহলে শহীদ জিয়ার আদর্শের উপরে কি বর্তমান বাংলাদেশ জাতীয়তাবাদী দল আছে, নাকি আদর্শ থেকে চ্যুত? কয়েকটা বিষয়, ইম্পর্টেন্ট বিষয় নিয়ে আজকে আমি কথা বলবো। বিএনপির বর্তমান রাজনীতির 2-3টা জিনিস আছে, এই 2-3টা ইস্যুর যদি ইমপ্লিমেন্ট করা হয়, বিএনপির 2-3টা জিনিস, তাদের যেটা চাওয়া পাওয়া, এটাকে যদি ইমপ্লিমেন্ট করা হয়, তাহলে এর বেনিফিশিয়ারি বাংলাদেশের 20 কোটি মানুষ না, আমার দেশমাতা বাংলাদেশও বেনিফিশিয়ারি না। তাহলে বেনিফিশিয়ারি কে?
বেনিফিশিয়ারি ভারত, দ্বিতীয় বেনিফিশিয়ারি বিএনপির পরিবারতান্ত্রিক রাজনৈতিক দলের নেতৃবৃন্দ। আপনারা ভুল শোনেন নাই, বিএনপির এই মুহূর্তে যদি নির্বাচন দেয় সবচেয়ে বড় বেনিফিশিয়ারি কে? ভারত। বার্মা করিডোর অর্থাৎ মিয়ানমারে যে হিউম্যানিটেরিয়ান করিডোর নিয়ে কথাবার্তা বলা হচ্ছে, এটা যদি হয় এর বেনিফিশিয়ারি নাম্বার 1 বেনিফিশিয়ারি ভারত। দ্বিতীয় বেনিফিশিয়ারি জিয়া পরিবার, স্পেশালি বেগম জিয়া পরিবার, রাষ্ট্রপতি জিয়ার পরিবার না। তাইলে হাবট 20 কোটি মানুষ, হাবট বাংলাদেশের জনগণ, হাবট তাদের চাও পাও, হাবট বিএনপির কর্মী, হাবট বিএনপির সমর্থক, হাবট বিএনপির কর্মী যারা পাট খেতে ধান খেতে ঘুমিয়েছে হাসিনার স্বৈরাচারের সময়, তাদের অবস্থানটা কোথায় যাবে? এই বিষয়গুলো নিয়ে আজকের আলোচনা করব, কারণ বিএনপির বর্তমান রাজনীতির ডিমান্ড অর্থাৎ দফা, তারা কাব্যিক অর্থে 31 দফা লিখেছে। আমি অন্য একদিন 31 দফার স্টেপ বাই স্টেপ যাব। এর কোনটাই কোনো দফা না। এর দফা কি জানেন? আপনাদেরকে মুখের কথায় বলদ বানাইয়া খুশি করার নাম 31 দফা। একটা ব্যর্থতার পর্যবসিত নপুংসক পরিবারতান্ত্রিক রাজনীতিকে পূজা করার নাম দিয়েছে 31 দফা। কোন এক শুয়োরের বাচ্চা এইটাকে লিখেছে, বলেছে বাংলাদেশের 20 কোটি মানুষকে বলদ বানানোর জন্য 31 দফা ছুড়ে দাও। এটার কার্যকারিতা 0। এর উদ্দেশ্য বলদ বানানো। এটার কার্যকরী কোন ভূমিকা এফেক্টিভনেস আছে? 0 নাই। 31 দফা যদি তাদের হয় জনগণের মুক্তি, তো জনগণের মুক্তিতে নির্বাচন আসে না, মিয়ানমার করিডোর আসে না, চান্দাবাজি আসে না। চিন্ময় ছাড়া পাইছে ইসকনের, বিএনপির কোনো প্রতিবাদ নাই, তারা এটাকে সাপোর্ট করে। ওয়াকারের বিরুদ্ধে তাদের কোনো কথা নাই, তাকেও তারা সাপোর্ট করে। ভারত একের পর এক ভণ্ডামি, অত্যাচার, ধ্বংসযজ্ঞ চালাচ্ছে, কোনো কথা নাই, এক্ষেত্রে তারা সাপোর্ট করে। ভারতের একটা নীতির সমালোচনা করার মতো গুণটা তাদের মধ্যে নাই। দর্শকবৃন্দ, এটা আজকে টকিং পয়েন্ট। আসুন আমার সাথে যে বিজ্ঞ 4 জন মানুষ আছে তাদের সাথে এই বিষয়গুলো নিয়ে আলাপ আলোচনা করব। ডক্টর মাসুদ, আপনাকে আমি স্বাগত জানাচ্ছি। প্রথমেই আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনি? মাসুদ ভাই, আপনার মাইক্রোফোনটা অফ ছিল। সরি। ওকে, না ঠিক আছে। আসসালামু আলাইকুম জাকুব ভাই, আপনাকে এবং সমস্ত দর্শক বৃন্দ যারা রয়েছেন, আপনার তাদের সবাইকে শুভেচ্ছা, সালাম। ওকে, ওয়ালাইকুম সালাম মাসুদ ভাই, আপনাকে পেয়ে আমি অত্যন্ত আনন্দিত। এবং ডক্টর এস.এম. নওশের আলী, আপনাকেও স্বাগত জানাচ্ছি। আপনি ঢাকা থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। আজকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা আলোচনা হতে যাচ্ছে, আশা করি সমস্ত দর্শকরা এই আলোচনাটা শুনবেন। সবাইকে ধন্যবাদ। ডক্টর অ্যাডভোকেট কাজী আব্দুল্লাহ আল মামুন, আপনাকে স্বাগত জানাচ্ছি আজকের এই শোতে। আপনি প্যারিস থেকে যুক্ত হয়েছেন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম জাকুব মিল্টন ভাই, তারপর ডক্টর মাসুদ ভাই, তারপর ডক্টর নওশের ভাই এবং আমাদের ম্যাডাম নিরু, সকলকে শুভেচ্ছা এবং আমাদের দর্শক মণ্ডলীকেও আজকে অনুষ্ঠান শোনার জন্য তাদেরকেও শুভেচ্ছা জানাচ্ছি। ধন্যবাদ। নিরুনিরা, আপনাকে অনেক ধন্যবাদ। আপনি ওয়াশিংটন ডিসি থেকে আমাদের সাথে যুক্ত হয়েছেন। আসসালামু আলাইকুম, আপনাকে স্বাগত জানাচ্ছি। নিরুনিরা, মীরা, আপনি কি আমার কথা শুনতে পাচ্ছেন? মীরা, আপনি আমার কথা শুনতে পাচ্ছেন? মীরা, আমার কথা শুনতে পাচ্ছেন? ওকে, আমরা নীরার টেকনিক্যাল সাইডটা আমি একটু পরে দেখছি। আমি প্রথম আলোচনাটা আমরা শুরু করি। অ্যাটলিস্ট আলোচনাটা নিয়ে আমি শুরু করার আগে আমি প্রথম প্রশ্নটা করতে চাই খন্দকার ডক্টর মাসুদ রহমান আপনাকে। প্রশ্নটা হলো,
আপনি মিয়ানমারের সাথে হিউম্যানিটেরিয়ান একটা করিডোর নিয়ে আলাপ আলোচনা হচ্ছে। এখন এই হিউম্যানিটেরিয়ান আলাপ আলোচনার মধ্যে এটা নিয়ে দেখা যায় আওয়ামী লীগ বিশাল একটা বিরোধিতা করছে যে এই করিডোর দেওয়া যাবে না, বিএনপি বলছে এই করিডোর দেওয়া যাবে না, বাংলাদেশ আর্মি এটার উপরে কোনো কথা বলছে না। অথচ চায়না এই করিডোর নিয়ে তারা যে বিরোধিতা করবে না করে চায়না অপেক্ষা করছে ডক্টর মোহাম্মদ ইউনূস এবং বাংলাদেশ কি সিদ্ধান্ত নিবে, জাতিসংঘের প্রস্তাবনার উপরে কি আসবে। এখন কথা হচ্ছে ভারত এই করিডোরের বিরোধিতা করছে, আওয়ামী লীগ এটার বিরোধিতা করছে, এখন বিএনপিও এটার বিরোধিতা করছে এবং তারেক রহমান এটা নিয়ে বুক চিতিয়ে এর বিরোধিতা করছে। এখন তাদের এই বিরোধিতাকে কি আপনি তাই মনে করেন যে ওয়াকারুজ্জামান, ইভেন দো আর্মি ডিভিশন ওখানে, ওয়াকারুজ্জামান মনে আর্মির ভিতরে তাদের দরবারে বা আর্মির ভিতরে ফরমেশন কমান্ডারের দরবারে এগুলো সে বলতে পারবে না, কারণ এগুলো যদি করে ওয়াকারুজ্জামানরা তুলোধুনো করবে জুনিয়র অফিসাররা, এখানে সে বলতে পারতেছে না। বাট ইনডিরেক্টলি ওয়াকারুজ্জামানও বিএনপি এবং আওয়ামী লীগকে বলছে এটা নিয়ে গণজোয়ার তৈরি করার জন্য। এই বিষয়টার উপর আপনি যদি কিছু বলেন। এখানে একটা টাগ অফ ওয়ার চলছে, এই টাগ অফ ওয়ারটা আপনি অলরেডি ইন্ডিকেট করে দিয়েছেন, অলরেডি ক্লিয়ারলি ইন্ডিকেটেড। সেটা হচ্ছে কি যে ওয়াকারুজ্জামান ডাজন্ট মিন বাংলাদেশ আর্মি, ওয়াকারুজ্জামান মিনস কতগুলো বিপদগামী অফিসার যারা আয়নাঘরের সঙ্গে যুক্ত ছিল, এই অফিসার দ্বারা সারাউন্ডেড একটা জেনারেল হু ডিড আমার মতে হু ডিড সামওয়াট গুড রোল ডিউরিং শেখ হাসিনাস গোয়িং আউট, অ্যাট লিস্ট মানুষ মারার থেকে সে থামাইতে পারছিল। এরপরে তার প্রধান কাজ হচ্ছে তার এই আশপাশের লোকগুলোকে নিয়ে, মনে রাখবেন তার আশপাশের লোক, নট দি আর্মি, লোকগুলোকে নিয়ে সে শেখ হাসিনাকে কিভাবে আবার ঠিক করা যায়, রক্ষা করা যায়, আওয়ামী লীগকে রক্ষা করা যায়, এই কাজে ব্যস্ত। বাট দের যে টাগ অফ ওয়ার বলেছি প্রথমেই, টাগ অফ ওয়ারটা হচ্ছে মিস্টার আমাদের প্রফেসর ইউনূস সাহেবের personality and his Khalilur Rahman Sahib, যিনি highly experienced in global politics, remaining in United Nations for many years. সেই Khalilur Rahman Sahib, who is now dealing the matter of this corridor and Rohingya, he's an intelligent man. He is an experienced man. He was in New York. আপনি যে কবে তাকে দেখেছেন, কথা বলেছেন তার সাথে বারবার। We know him. He is a very skilled, very seasoned একজন diplomat in case of international politics. তো উনি আছেন এবং উনি আবার he has been given the charge of security of the country, যার জন্য he can pull some people, অর্ডার দিলে তো ওয়াকার না করতে পারছে না। if he asks যে আমার এখানে এই ডিভিশন রাখতে হবে, ওয়াকার cannot say no because the divisions are interested, যারা জুনিয়র তারা তো ওয়াকার নির্দেশে চলছে না। ওয়াকার তখন উপর থেকে ট্রাই করছে যে তার নিজস্ব লোকজন দিয়ে যেন এটাকে যতদূর স্লথ গতি করে দেওয়া যায়। But he cannot stop. যেমন ধরেন DGFI had a meeting with CIA. DGFI বেশিরভাগ লোক ওয়াকারের লোক, কিন্তু DGFI নিচের দিকে যারা তারা আবার ওয়াকারের লোক না। অল্প কয়েকজন যারা আয়নাঘরের সঙ্গে যুক্ত তারা ছাড়া তো আর সবাই খারাপ না। মানুষকে বুঝতে হবে এইটা যে আমরা যখন কথা বলি আর্মির বিভিন্ন আচরণের বিরুদ্ধে, সেটা আর্মির আচরণ নয়, এটা আর্মির কতিপয় অফিসার যারা হাসিনাকে রেখে তার কাঁধে বন্দুক দিয়ে নিজেদের আর্নিং এর জন্য কিছুদিনের জন্য আয়নাঘর এবং অন্যান্য সমস্ত রকমের অগণতান্ত্রিক অন্যায় কাজ করেছিল, তাদের এগেইনস্ট, ইটস নট এগেইনস্ট আর্মি। আর্মি ইজ আওয়ার প্রাইড, আর্মি আমাদের গর্ব, আর্মি সিপাহী, আর্মি জুনিয়র অফিসার্স, দে আর আওয়ার প্রাইড, দে আর আওয়ার ওন চিলড্রেন, ওন সানস, ওন ব্রাদার্স এন্ড সিস্টার্স। তো আর্মি না এই টাগ অফ ওয়ারে ওয়াকার খুব বেশি কিছু করতে পারছে না বলে ইয়োর আইডিয়া ইজ কারেক্ট এগেন, সে বিএনপিকে এবং অন্যদেরকে বলছে যে তোমরা গণজোয়ার একটা তোলার চেষ্টা করো। দ্যাটস হোয়াট হি ইজ ডুইং। হি ডাজন্ট হ্যাভ মাচ টু সে ইন আর্মি। ধরুন এয়ারফোর্সের সবাই তার কথা শুনে না, দে উইল নট লিসেন, তারা ওখানে চলে গেছে, দে আর গেটিং ইউএভিস, তারা বলছে আমরা তো অনেক জিনিস পাচ্ছি ফ্রম ফরেন কান্ট্রিজ, আমরা তো নিজেদেরকে ইকুইপ করছি, আমরা তো উন্নতি করতেছি। এই কথার এগেইনস্টে তো ওয়াকার কিছু বলতেও পারছে না। আমি আপনার সাথে একমত, আমি আবার আপনার কাছে ব্যাক করব। আমি অ্যাডভোকেট কাজী আব্দুল্লাহ আল মামুন, আপনার কাছে আমি জানতে চাচ্ছি, যদি এই করিডোরটা দেয়া না হয়, এই করিডোরটার বিরোধিতা করছে ইন্ডিয়া, বিরোধিতা করছে আওয়ামী লীগ, বিরোধিতা করছে এবং বিএনপি বিরোধিতা করছে। এখন তাদের এই বিরোধিতার বেনিফিশিয়ারি কে? ওয়াকার কোনো কথা বলছে না,
কিন্তু যারা বিরোধিতা করছে 3 জন প্লেয়ার, ওয়াকার তাদেরই একজন, কিন্তু জেনারেল ওয়াকার মুখ থেকে কিছু বলছে না। এখন যদি এই করিডোরটা দেয়া না হয় এর বেনিফিশিয়ারি কে কে, আমাকে আপনার স্টাডি থেকে আপনি যদি কিছু বলেন, অ্যাডভোকেট কাজী আব্দুল্লাহ আল মামুন। আপনি যেভাবে আপনি অ্যাপ্রোচ করলেন, এটা তো আমার মনে হয় ওই যে মাসুদ ভাই অলরেডি ব্যাখ্যা করেছে, আমি তার সাথে প্রায় একমত। আমি কয়েকটা আমি অ্যাড করতে চাই। সেটা হলো বাংলাদেশ আর্মিকে একটা অথর্ব আর্মি বানায় ফেলার চেষ্টা করা হয়েছে। প্রথমে তো এটাকে রক্ষী বাহিনী রূপান্তর করার চেষ্টা করছিল, আর্মিকে চাই নাই। জিয়াউর রহমান তার জাত সীমাবদ্ধের মধ্যে থেকে আর্মিকে অনেক শক্তিশালী করেছে। এরপরে থেকে অনেক ভাবে আর্মিকে নিয়ে নিজেদের ভিতরে কন্দল, দ্বন্দ্ব, এরশাদ, আরো অনেক কিছু করেছে। এই প্রথম বাংলাদেশ আর্মি একটা ইন্টারন্যাশনাল রোল প্লে করতে যাচ্ছে এবং নিজের স্বাধীনতার সার্বভৌমত্ব এবং নিজের যে সাউথ এশিয়া একটা ইম্পর্টেন্ট রোল প্লে করতে যাচ্ছে, যেখানে সিনো মার্কিন রিলেশন আমরা বলতাম 60-এর দশকে, মানে ইসের সময় আপনার জিয়াউর রহমান টাইপ। এখন চীন এবং আমেরিকা এই দুটাকে ম্যানেজ করে সেই সময় জিয়াউর রহমান যেভাবে একটা রোল প্লে করেছিল, এখন সেখানে যদি এখানে চায়নার ইন্টারেস্ট আছে, আমেরিকার ইন্টারেস্ট আছে, যেখানে আমরা বলি যে বার্মা অ্যাক্ট, সেটা তারা রিয়েলাইজ করার চেষ্টা করবে। কিন্তু আমাদের সমস্যা হলো যে দীর্ঘদিন যাবৎ, প্রায় 4 দশক যাবৎ, এই 80 থেকে শুরু করে আমরা এই রোহিঙ্গা প্রবলেম বিভিন্ন ভাবে আমরা সলভ করার চেষ্টা করেছি, কিন্তু চূড়ান্ত ভাবে পারি নাই। তো এটা তো কেউ করে দেবে না, আমাদেরই করতে হবে। এখানে মিলিটারি একটা রোল আছে, এখানে আরাকান আর্মির কথা আমরা জানি। তারপর এখানে আরাকান আর্মির সাথে আপনার মানে যে মায়ানমারের আর্মি, তারাও এখানে কমফোর্ট ফিল করবে না। তো এখন যদি চায়না এখানে কতটুক ইফেক্টিভ রোল প্লে করবে, সেটা আমার মনে হয় ডক্টর ইউনূস সাহেব চায়না সফরে যে কিছুটা আলাপ করে এসছে। এখানে আমি একটা আলোচনা করেছি যে এখানে যদি চায়নার যে আকিয়াম যে পোর্টটা আছে, সেই ব্যাপারে যদি চায়নাকে অ্যাশোর করা হয় যে চায়নার ইন্টারেস্টটা সলভ করা হবে, এবং বাংলাদেশের যে রোলটা থাকবে যে যদি আর্মি যদি এখানে ইফেক্টিভ রোল প্লে করে, আর্মি যদি ইন্টারন্যাশনালি একটা স্বীকৃত হয়ে যায় এতদিনের প্রবলেমটা সেটা সলভ করছে, আচ্ছা ঠিক আছে, এখানে হিউম্যানিটেরিয়ান রোল তো আছেই, কিন্তু হিউম্যানিটেরিয়ান রোলের সাথে যেটা হয় সেটা বাধাপ্রাপ্ত হবে। কেন এটা তো বার্মাও চাবে না, বার্মা তো ইচ্ছাকৃত ভাবে তারা ওখানে মানে একটা দুর্ভিক্ষ অবস্থা সৃষ্টি করে রাখছে, এবং আরাকান আর্মিও বাংলাদেশের সাথে সহযোগিতা চায়। চীনও চায় যে আরাকান আর্মির সাথে সম্পর্ক আছে, আবার চীনের যে নিজস্ব পলিসি আছে বার্মা সরকারের সাথে আছে। তো এখানে একটা মানে একটা মিলিটারি অ্যান্ড ডিপ্লোমেসি দুইটার সমন্বয়ে আগাতে হবে। কিন্তু এখানে বাংলাদেশের যারা পলিটিক্যাল আর্মি মানে পলিটিক্যাল যে ফোর্সেস গুলো আছে, এখন মনে হচ্ছে আওয়ামী লীগের প্রক্সি দিচ্ছে বিএনপি, জামাত, এদের অ্যালায়েন্স যারা আছে, যারা এখনো বিএনপি সে স্বপ্ন দেখতেছে তাড়াতাড়ি নির্বাচন হলে মন্ত্রী হবে, এমপি হবে, তাদের নিজেদের মানে ব্যক্তি এবং দলীয় ভাবে দেখতে, তারা দেশের ইন্টারেস্ট নিয়ে ভাবেও না। তো কাজে এখানে স্বাভাবিকভাবে আমি লক্ষ্য করছি যে বাংলাদেশের তথাকথিত লেফট র না বুঝেই এটার সাথে বলছে যে এই দেশের হুমকি। আচ্ছা, দেশের হুমকি, দেশের স্বাধীনতার সার্বভৌমত্ব, এই পুরা চ্যাপ্টার তো আর্মির সাথে সম্পর্কিত এবং সেখানে পলিটিক্যালি একটা রিলেশনশিপ আছে। এখন বাংলাদেশের যে এখন পলিটিক্যাল লিডারশিপের কথা বলছে, একটা বিপ্লবী প্রক্রিয়ার মধ্যে আছি, তো সেটার তো একটা ম্যান্ডেট হয়ে গেছে। সেই ম্যান্ডেট হলো ডক্টর মোহাম্মদ ইউনূসকে আমরা দেখছি। এখন ডক্টর মোহাম্মদ ইউনূস যদি একটা আন্তর্জাতিক ভাবে যাতে না নেওয়া হয়। ডক্টর নওশের, আপনাকে আমি একটা কথা যদি বলি, ডক্টর মোহাম্মদ ইউনূস মাসখানেক আগে উনি চায়না গিয়েছেন, এবং ডক্টর মোহাম্মদ ইউনূস এই করিডোর চায়না যাওয়ার পর এ বিষয়ে উনি আমেরিকা এবং ইউরোপিয়ানদের সাথেও আলাপ আলোচনা করেছে। কেন করেছে? কারণ এই রোহিঙ্গাদের এই ওইখানে বসায়া জাতিসংঘ যে অনেক খরচ দিতেছে, এই খরচগুলো আসে কোথা থেকে? পৃথিবীর ইউরোপিয়ানদের কাছ থেকে আসে, অন্যান্য দেশের থেকে আসে। এই আলাপ আলোচনা করেছে। এখন এই করিডোরের সিদ্ধান্ত নেয়ার আগে উনি চায়নার সাথে কথা বলেছে, উনি ইউরোপিয়ানদের সাথে কথা বলেছে, উনি আমেরিকানদের সাথে কথা বলেছে। এখন আমাদের দেশের জনগণরা যদি বলে মায়ানমারের কাছে এমন মারণাস্ত্র আছে যে মারণাস্ত্র দিয়ে চিটাগং পর্যন্ত পৌঁছানো যায়, এই মারণাস্ত্রগুলো কে দিচ্ছে? মায়ানমার কি কোনো অস্ত্র প্রডিউস করে?
করে না। এই অস্ত্র তাদেরকে কে দিছে? মায়ানমারের অস্ত্র সাপ্লাইকারী কারা? চায়না। এখন চায়নার সাথে যদি ডক্টর মোহাম্মদ ইউনূসের কথা হইয়া থাকে, নেগোশিয়েট হইয়া থাকে, জনগণের কি এটা চিন্তা করার কোনো কারণ আছে যে মায়ানমার একটা ক্ষেপণাস্ত্র মাইরে দিবে চিটাগং এর উপরে? মায়ানমার ইজ নট ইন এ পজিশন টু মেক এন ইন্ডিপেন্ডেন্স ডিসিশন because Myanmar had to rely heavily on China to make any types of decision. সেক্ষেত্রে চায়না যদি এই আলাপ আলোচনার ব্যাপারে এবং তাদের বেনিফিটের ব্যাপারে মিয়ানমারে রেডি থাকে এবং নেগোসিয়েশনে তৈরি থাকে, তো সেক্ষেত্রে ক্ষেপণাস্ত্র মারবে, মায়ানমার যুদ্ধ করবে, এই কথা ডক্টর নসের আলী, আপনি কি আমার কথাগুলো শুনেছেন? মাঝখানে কিছু কথা কেটে গেছে, বোঝা যায় নাই। আমি বললাম যে মায়ানমার নিজের থেকে কোনো একটা সিদ্ধান্ত তৈরি করতে গেলে তাদেরকে নির্ভর করতে হয় চায়নার উপরে, কারণ উইদাউট চায়না মায়ানমার কোনো সিদ্ধান্ত তৈরি করতে পারে না। এখন এই কথাটা কেন ইম্পর্টেন্ট? কারণ এই করিডোর তৈরি করার আগে, করিডোরের ব্যাপারে সিদ্ধান্ত নেওয়ার আগে ডক্টর মোহাম্মদ ইউনূস চায়নার সাথে কথা বলছে, ইউরোপিয়ানদের সাথে কথা বলছে, আমেরিকানদের সাথে কথা বলেছে, তারপরে উনি বলেছে ওকে এই করিডোরের ব্যাপারে আমরা একটা সিদ্ধান্ত নিতে পারি। তো চায়না যদি এই আলোচনার মধ্যে থাকে, সেক্ষেত্রে জনগণের তো এটা বিশ্বাস করার কোনো কারণ নাই যে মায়ানমার একটা মারণাস্ত্র মাইরা দিবে চিটাগং এর উপরে। এটা চিন্তা করার তো আমি কোনো কারণ দেখি না, কোথাওই নাই। আদার দেন ইন্ডিয়ান বুলশিট, আওয়ামী লীগের বুলশিট, বিএনপির বুলশিট এবং জেনারেল মির্জাফর ওয়াকারুজ্জামানের বুলশিট, এর বাইরে তো আর আমি কিছু দেখি না। আপনার কি মনে হয়? আপনি যেটা বলছেন চিটাগং এর উপরে মারণাস্ত্র মাইরা দিবে মায়ানমার, আমি এর কোন রাস্তাঘাট এ ধরনের যুক্তির কোন বাস্তবতা হোয়াটসোএভার আমি কোথাও দেখি না। আপনি কেমনে দেখেন? এটা আমি দেখতেছি না, এটা আমি শুনেছি হচ্ছে একজন আর্মি পার্সন থেকে, যিনি টকশোতে এটা বলেছেন। হ্যাঁ, রিনোন একজন আর্মি পার্সন, উনি এটা বলেছেন। আপনাকে বললাম, আমি একটা কথা আপনাদেরকে আমি বলি, আমি বাংলাদেশের রিনাউন্ড অনেক আর্মি অফিসারদেরকে ইনভাইট করি। এখন সমস্যাটা কি হয় জানেন? আমার অন্য জায়গায় টকশোতে বসলে তারা তাদের শেখানো কিছু বুলি দিতে পারে আর কয়েকটা টাকা পায়, আর আমার সাথে কথা বললে ওয়াকারুজ্জামান তাদেরকে ধমক দেয় যে তোমাদের পেনশন আটকায় দেব, ক্যান্টনমেন্টে ঢুকা বন্ধ করে দেব, তোমাদের রেশন বন্ধ করে দেব, সিএমএইচ আসা বন্ধ করে দেব। এখন আপনার কি মনে হয় তারা তাদের রেশন, পেনশন, সিএমএস বাদ দিয়া আমার সাথে কথা বলতে আসবে? আপনার কি তা মনে হয়? না। তো তাইলে আর তাদেরকে নিয়ে আর এই আলাপ আলোচনা করে লাভ কি? আমি একটু কথা বলতে পারি? অবশ্যই, প্লিজ। সেটা হলো যে আমি নাম্বার ওয়ান হচ্ছে যে আপনার military planning বা দেশের প্ল্যানিং এর জন্য you don't need to be an army officer. You just do not need. Rumsfeld was never an army officer. Dick Cheney was never an army officer. Clinton was never an army officer, but they make the plan. But right now, I have got Major General retired Ishtiaq on my phone. Major General retired Ishtiaq, who is with the MS to the PM Irage, Military Secretary of the Prime Minister Chiloshe. So he is on the line. He can hear you. You can hear him. I have told him, what is your idea about the corridor? I have talked already with 3 army officers right now, because I am from Cadet College and I have got a lot of friends who are generals and my juniors jara tader sathe kotha bole like Lieutenant Colonel Mustafiz. I have talked to all of them now. এইটুকু সময়ের মধ্যে Ishtiaq is online now. With your permission, Jacob bhai, can I ask him about this? Absolutely, please do. General Ishtiaq, can you hear me? No, let me put it to sound. General Ishtiaq, can you hear me? Yes, I can hear you. Can you hear General Ishtiaq? Yes, I do. General Ishtiaq, we are talking about the corridor of Myanmar, and most of the narrative is going in favor of that. What is your position? You see, I'm in favor of this corridor, the humanitarian corridor that is in question. And you know, the previous government had given corridor to India.
and it was almost being misused without any economic benefit to Bangladesh. So, and this is absolutely a humanitarian corridor. Once the people in Arakan, they are suffering, so they have to be given some assistance by the UN, and also the plan to push back the Rohingyas to their own land. They would also be requiring their support, UN support. So for that, a corridor is required, and this is unless you use it, you will not understand what is the requirement. So এটার ফেভারেই আমাদের সবাই কথা বলা উচিত, এবং এটা বুঝে শুনেই করা হয়েছে। এটা নিয়ে এত হইচই করার কোনো কারণ নেই। Thank you very much. Thank you very much, Ishtiaq. I have already consulted 3 different army officers, including 2 generals. All of them are 100% in favor of this corridor. General Ishtiaq, there is a concept and narrative in abroad that anyone is making an independent decision, especially men in uniform, if they are taking a position which goes against the government of India, and it goes against the Chief of Army Staff, General Wakaruzaman, they are being punished directly or indirectly. Is it true or false? No, I have not yet experienced such people, or neither have I met such people who have been suffering due to their opposition of the present government, of the present regime, or the present hierarchy of armed forces. I have not met such people. How about Brigadier General Hassan Nasir, who tried to do a seminar at Rawa Club, but he was being refused to given permission? This was absolutely a Rawa problem. I believe Hassan Nasir was talking to people from various places. He happens to be both Masood's and my plus friend, and also my batchmate. So I think, using Rawa for political reason, I think there is a restriction. So maybe ওই জন্য তাকে দেওয়া হয়নি, but he's free to talk anything outside. Okay, if I'm asking you another follow-up question, if Rawa or institution of Bangladesh Army is forbidden to play any role in regards to the politics, how come a sitting army chief using Rawa pulpit, making a political statement, and using the chair of Bangladesh Army chief and making a political statement and allowing political leader and foreign dignitary goes to Dhaka cantonment and making a political decision? Isn't it the violation of the army discipline? Definitely. Thank you. In word, this should not be done. Rawa is a club for the retired army officers, but their discussion politics by the serving generals or serving people is not allowed. It's not supposed to be done. Another thing, this is the last question I'm going to ask. The so-called president of Rawa, Colonel Hawk, he is very controversial, a pathological liar, and played like a goon in favor of the sitting army chief. And no one likes him, but still he became the chairman of Rawa. Would you like to make any comments about Colonel Hawk? Colonel Hawk, during his service, he was a true nationalist. There was no doubt. But recently, his activities is being questioned by some people, some set of people. So Hawk taking the side of the chief and talking in favor of him. It is his personal choice, but he should not take any position in favor of somebody. He is a representative of Rawa. He should strictly control his comments regarding Rawa. General, it's really an honor
to have you on the show and taking our phone call. And thanks to Khandokar Masood Rahman. General, you are always welcome to come to my show and talk and giving your important opinion. You have a nice day, sir. I always listen to your talks and I enjoy it. You always Thank talk you. Right, and although in a very rough way, but this is what you talk is right. Thank you so much. I truly appreciate your feedback. I truly appreciate it. Assalamu alaikum. It's nice talking to you. Thank you. Walaikum salam. Thank you very much, and assalamu alaikum. Walaikum salam. So what I was going to say, Jacob bhai jeta bolte chacchilam, Masood bhai, wonderful edition and wonderful edition. যে আমাদের কনভারসেশনের মধ্যে আপনি তাকে অ্যাড করাইছেন. Wonderful. I could add another 3 generals. It's not a problem. I have talked to all of them by this time. Okay. এ হলো সবচেয়ে মডারেট বলে আনলাম, যারা আরো টাফ এন্ড রাফ বলতে চাই, yeah we should get it right now. ওদের কানি নেই আমি এখন. You want I can bring them too. So this army consensus হচ্ছে, আমি আগে যেটা বললাম যে ওয়াকারের চারপাশে কিছু মাত্র লোক আছে. The entire army is a nationalistic army. The entire army is দেশপ্রেমিক army. Entire army দেশকে ভালোবাসে. তো ওইটাই দেখালাম আপনাদেরকে যে আর্মি ডাজন্ট ওয়ান্ট এনিথিং যেটা আপনি চাচ্ছেন না, ওকে তো কেউ শিখায় নাই, and a general is not going to listen to anybody, right? Yes, তাইলে আমরা এটা, আমি আর আপনি বা অ্যাডভোকেট মামুন এবং ডক্টর নওশের আলী, আমরা নিশ্চিত করে বলতে পারি, আমরা যখন জেনারেল ওয়াকারকে সমালোচনা করি, আমরা যখন ওয়াকারের ইউনিফর্ম খুলে ফেলি সমালোচনা করে, তার ক্যাপ খুলে ফেলি, তার আন্ডারওয়্যার খুলে ফেলি, এর অর্থ বাংলাদেশ আর্মিকে আমরা টাচ করি না, আমরা শুধু ব্যক্তি ওয়াকারের চরিত্র নিয়ে আমরা কথা বলি। এক্স্যাক্টলি। শুনেন, এখানে হচ্ছে কি যে সমস্যাটা হচ্ছে আর কি, ইন্ডিয়ার সবচেয়ে বড় দুঃখটা কোথায় একটু বুঝতে হবে আপনাদেরকে। আই থিঙ্ক এভরিবডি আন্ডারস্ট্যান্ড। আমি জনগণের জন্য বলছি, যারা বোঝেন তো ভালো, না বুঝলে এটা আমি অনুরোধ করবো বোঝার জন্য। ইন্ডিয়া বাংলাদেশের উপর রাজত্ব করবার জন্য ৭১ থেকে ট্রাই করছে, পারে নাই। ৭৫-এর পট পরিবর্তনে কিছুদিন পারে নাই, কিন্তু আবার তারা শেখ হাসিনাকে ইনস্টল করতে পারছে 1/11-এর পরে 2009 সালে। এইটার পরে থেকে তারা আর রিস্ক নিতে চায় নাই। তাদের প্রথম কাজ ছিল, তারা দেখছিল যে বাংলাদেশকে ক্রান্তি লগ্নে সবসময় রক্ষা করে আর্মি, সো ব্রেক দি আর্মি। তারা প্রথম কাজ করলো যেটা 57 অফিসার্সকে মেরে ফেললো। তারপরে তারা কাজ করলো যে ডিজিএফআই অফিসারদেরকে কিনে ফেললো, সবাইকে ইন্ডিয়া ট্রেনিং এবং হানি ট্র্যাপ অ্যান্ড মানি ট্র্যাপে ফেলে দিল। ওইখানে গেলে ইন্ডিয়ান নায়িকারা রেডি টু কাম অ্যান্ড ডান্স বিফোর দেম। তারা 2-1 যারা বাজার টাজার করতে গেছে, 10 জন করে যেত বাজার করতে। এটা আমি আর ইশতিয়াক আলাপও করতাম যে আজকে এরা গেল। হ্যাঁ, তো এদেরকে কিনে ফেলছে। ডিজিএফআই অফিসে ইন্ডিয়ান র এজেন্ট অফিস ছিল, ডেস্ক ছিল। ক্যান ইউ ইমাজিন দ্যাট? এত বেশি কন্ট্রোল অন আর্মি। এই আর্মিকে অথর্ব ব্যবসায়ী বানায় দিছিল। এই আর্মি হাতির ঝিল বানায়, ঘোড়ার ঝিল বানায়। এই আর্মি ঘোড়ার ডিম পারে, কিন্তু দেশ রক্ষায় কোনো কাজ করে না। এই আর্মিকে জেনারেলগুলোকে বানাইছিল কেমন জানেন? আপনাদের মনে আছে 1757 সাল 23শে জুন 1% বিট্রেড। 195 বছর আমরা খাটছি, 1%, and that is General Mir Zafar Ali Khan. He was a general. He was a general of Sirajuddaullah's army. One general betrayed 3000 সৈন্য নিয়ে ক্লাইভ এসে 50,000 সৈন্যকে ডিফিট করে চলে গেছে বিকজ অফ ওয়ান জেনারেল। আজকে ওয়ান জেনারেল আমাদেরকে ওইদিকে নিতে চেষ্টা করতেছে। উই মাস্ট বি কেয়ারফুল, হোল আর্মি শুড বি কেয়ারফুল। এই একজন জেনারেলের জন্য আমরা ভারতের আন্ডারে অ্যানাদার 100 বছরের জন্য চলে যেতে চাই না। ইউ হ্যাভ টু বি কেয়ারফুল অ্যাবাউট দ্যাট। মাসুদ ভাই, ডক্টর মাসুদ, আপনাকে এই কথাটার সাথে আমি যোগ না করে পারছি না। আপনি একটা সঠিক কম্প্যারিজনে গেছেন। আমি যদি the role Mirzafar Wakaruzaman played in 2009 on February 25th, he was the acting commanding officer of 17 Bengal. সে টোটাল ট্রুপস নিয়ে এক্স্যাক্টলি মির্জাফরের মতো পিলখানায় দাঁড়ানো ছিল। আমার এই কম্প্যারিজনটাকে আপনি সাপোর্ট করেন, নাকি আপনি মনে করেন এর চেয়ে আর ভালো এক্সাম্পল নাই? ইট ইজ আই টোল্ড, আমি তো এই এক্সাম্পলটাই দিছি। আপনি যেটা দিচ্ছেন এই সেম এক্সাম্পল আমি ইউজ করেছি while I was talking in front of the United Nations with people. বলছিলাম যে একটা জেনারেলের জন্য আমরা 195 বছর খাটছি, আর একটা জেনারেলের বিট্রে, এই জেনারেলরাই বিট্রে করছে। They have betrayed, you must understand that. আমাদের সোলজাররা রেডি ছিল, 50,000 সোলজার্স
জাস্ট 3000 সোলজার এসে তাদেরকে উপরে চলে গেল বিকজ দ্য জেনারেল বিট্রে। এখন আর ওই খেলাটা হবে না। এই জন্য ওরা চাচ্ছে না, বাংলাদেশ আর্মি ইকুইপমেন্ট পাচ্ছে, ব্যাপারটা বুঝেন না কেন? বাংলাদেশ আর্মিকে এই করিডোরকে ফেস করার জন্য, করিডোরে আমাদের এনিমিগুলা বললাম না, আরকান আর্মি, মায়ানমার জনতা অ্যান্ড ইন্ডিয়ান আর্মি, এই তিনটা জিনিসকে ফেস করার জন্য বাংলাদেশ আর্মিকে ডেভেলপ করা হচ্ছে। ইউনাইটেড নেশনস থেকে ইউএসএ, ইউকে, টার্কি এরা ডেভেলপ করছে, আমাদের কাছে ওয়েপন আসছে, সাহস বাড়ছে, আর্মির আগের জিলে আর্মি ফিরে আসছে। দ্যাট ইন্ডিয়ার জন্য সবচাইতে বড় কষ্টে। সারা পৃথিবীতে ইন্ডিয়ার নাম্বার 1 কষ্ট হচ্ছে বাংলাদেশ আর্মি ইজ রিডেভেলপিং, আবার সেই শক্তি নিয়ে দাঁড়াচ্ছে। দ্যাট ইজ হোয়াট ইন্ডিয়া ডাজন্ট ওয়ান্ট, অ্যান্ড দ্যাট ইজ হোয়াট আওয়ামী লীগ ডাজন্ট ওয়ান্ট, অ্যান্ড দ্যাট ইজ হোয়াট বুঝে হোক না হোক আজকের বিএনপি নেতৃবৃন্দ ডাজন্ট ওয়ান্ট। ওকে, আমি অ্যাডভোকেট কাজী আব্দুল্লাহ আল মামুন, আপনি এতক্ষণ মাসুদ ভাইয়ের সহায়তা আমরা এক জেনারেলের সাথেও আলাপ আলোচনা করেছি, আপনি তার মতামত শুনেছেন, এবং আগামী মামুন ভাই আপনাকে দরকার হয়, আপনাদেরকে নিয়ে আমি আবার টকশোতে থাকবো। আপনাদের প্রতি আমি কৃতজ্ঞ। আসসালামু আলাইকুম। আমি এখন নিজে সামারাইজ করব, তারপরে আজকে টকশো আমি শেষ করব। দর্শকবৃন্দ, এই ছিল আমাদের শো। যেই বিষয়গুলো নিয়ে আমরা কথাবার্তা বলেছি, আজকের আলোচনার সবচেয়ে ইম্পর্টেন্ট বিষয়বস্তু ছিল যে মায়ানমারকে করিডোর বাংলাদেশ দিবে এ ব্যাপারে নীতিগতভাবে সম্মত হয়েছে। এক ভাই জিজ্ঞাসা করেছে নীতিগতভাবে সম্মত হওয়ার অর্থ কি? রেসপেক্ট, বাট এ ধরনের কোশ্চেন করার ইট ডাজন্ট মেক এনি সেন্স। নীতিগতভাবে সম্মত হওয়ার অর্থ হচ্ছে আমরা এই বিষয়টা বিবেচনা করছি, আমরা এটা নিয়ে আলাপ আলোচনা করছি, আমরা এ ব্যাপারে এখনো সিদ্ধান্ত উপনীত হই নাই। নীতিগতভাবে সম্মতর অর্থ বিষয়টা আন্ডার কনসিডারেশন, আমরা সবকিছু বাস বিচার। সময় নষ্ট করা এটা আমাদের জাতীয় রোগ, আমরা এই কাজটা প্রায় করি। এবার একটা কথা বলি, করিডোর বিষয়টা ইম্পর্টেন্ট কেন? ইম্পর্টেন্ট একটা কারণ করিডোরের সাবজেক্টটাকে যদি আমরা লাইটলি নেই তাহলে আমাদের দেশের সার্বভৌমত্ব থাকে না, আমাদের সংবিধান থাকে না, আমাদের অস্তিত্ব থাকে না। এজন্য সার্বভৌমত্বটার সাথে যেহেতু করিডোর জড়িত, বিষয়টা আমাদের কাছে ইম্পর্টেন্ট। দর্শকবৃন্দ, গত 17 বছরে, এই 17 বছরে শুধু আমি আওয়ামী লীগের কথা বলছি না, তার আগে মঈনুদ্দিন ফখরুদ্দিন, তার আগে বিএনপি ভারতকে বিভিন্ন ভাবে করিডোর দিয়েছে, ভারতকে বারবার বাংলাদেশের অভ্যন্তরে ব্যবসা করতে দিয়েছে, বাংলাদেশের অভ্যন্তরে তাদেরকে জায়গা দিয়েছে, এই করো ওই করো, তাদেরকে পানি দেয়, তাদেরকে গ্যাস দেয়, তাদেরকে পুরা দেশটা লিখে দেয়। কিসের জন্য? স্রেফ ক্ষমতায় থাকার জন্য। তারা আকাশ পথে করিডোর দিয়েছে, নৌপথে করিডোর দিয়েছে, স্থলভাগে করিডোর দিয়েছে। বাংলাদেশের কোন রাজনৈতিক দল এটা নিয়ে টু শব্দ করে নাই। কেন করে নাই জানেন? যে তোমাদেরকে সারা জীবন বাংলাদেশের রাজনীতিতে রিলেভেন্ট রাখবো, যেমন আমির খসরু মাহমুদ, যেমন ইকবাল হোসেন টুকু, যেমন মির্জা ফখরুল, মির্জা আব্বাস, আব্দুল আওয়াল মিন্টু। আওয়ামী লীগের নেতাদের নাম আর নেই না, কারণ ওখানে কম্বল বাঁচার মতো। সরকার, ওদের দলীয় প্রধান থেকে শুরু করে সমর্থক পর্যন্ত তারা সবাই ভারত নীতিতে অটুট। ভারতের নীতি তাদের জন্য কোরআনের আয়াত। কোন মুসলমান ইমান নিয়ে আওয়ামী লীগ করতে পারে না। তো আওয়ামী লীগ নিয়ে আর আমি কথা বললাম না, এরা এই করিডোর নিয়ে কোনোদিন কথা বলে নাই। এখন যে মুহূর্তে ডক্টর মোহাম্মদ ইউনূস সিদ্ধান্ত নিয়েছেন রোহিঙ্গা সমস্যার সমাধান আমাদের করতে হবে, এত মিলিয়ন লোকজন আমাদের দেশে বসায় রাখা যাবে না, পরে আমাদের দেশের অস্তিত্ব নিয়ে টানন পোড়ন শুরু হবে। হাসিনা এটার সলিউশন কি পাইছে আপনাদের মনে আছে? আপনাদেরকে আমি মনে করাইয়া দেই। হাসিনা মাগি সৌদির কাছ থেকে বাকিতে তেল নিবে, এই জন্য 65,000 রোহিঙ্গাকে বাংলাদেশের নাগরিকত্ব দেওয়া হয়েছে। আচ্ছা, তখন
বাংলাদেশ জাতীয়তাবাদী দল এটার প্রতিবাদ করছে? করে নাই। আমি জেকব মিল্টন করছি, অনলাইন অ্যাক্টিভিটিসদের ভিতরে অনেকে করছে। কে আগে করছে কে পরে করছে, দ্যাটস দ্য ইস্যু। এটা নিয়ে প্রতিবাদ আমরা করছি, কারণ বাকিতে তেল পাওয়ার জন্য সৌদি আরবের কন্ডিশনে হাসিনা মাগি 65,000 রোহিঙ্গাকে বাংলাদেশের নাগরিকত্ব দিছে। কে করেছে? হাসিনা করেছে। কে করেছে? আওয়ামী লীগ করেছে। কে করেছে? ভারতের নির্দেশে করেছে। কারণ কি জানেন? করেছে। আর কি করেছে? রোহিঙ্গাদেরকে বাংলাদেশ থেকে তাদের নিজেদের ভূমিতে ফেরত দেওয়ার জন্য না আওয়ামী লীগ, না বিএনপি, না জামাতে ইসলামী তাদের কোনো পরিকল্পনা নাই। এখন তাদের পরিকল্পনা নাই কেন জানেন? বিশ্ববাসী তাদের কারো কথাবার্তার দাম দেয় না, জাতিসংঘ তাদের কথার মূল্য দেয় না, আমেরিকা তাদের কথার মূল্য দেয় না, ইউরোপিয়ানরা তাদের কথার মূল্য দেয় না, তো তারা চায়না তাদের কথার মূল্য দেয় না এবং বিশ্বাসও করে না। এখন তাইলে বিএনপি এই রোহিঙ্গা সমস্যার সমাধান তারা করতে পারবে? বাংলাদেশ প্রসঙ্গে, রোহিঙ্গা প্রসঙ্গে বাংলাদেশকে কোন প্রকার সহায়তা ভারত করবে না, ওপেনলি বলে দিছে। বিএনপি সেটা জানে, অথচ বিএনপি এটা নিয়ে কোনো কথা বলে নাই যে ভারত কেন সহায়তা করবে না, রোহিঙ্গা ব্যাপারে ভারত কেন এই ব্যাপারে আমাদের সাথে যাবে না। একবারও বিএনপি বলে না। কেন বলে না? বিএনপি আমি বুঝি না, কোন একটা বউকে বয়ফ্রেন্ড ভালো শাড়ি কিনা দেয়, ভালো জায়গায় ঘুরাইতে নেয়, গাড়িতে উঠায় দেয়, নিজের স্বামীরে বাদ দিয়া বয়ফ্রেন্ডের দিকে যাবে। বিএনপি বর্তমানে বাংলাদেশের জনগণ এবং বাংলাদেশের অস্তিত্ব বাদ দিয়ে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রতিষ্ঠাতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ থেকে সরে গিয়ে তারা বিএনপির রাজনীতির মূল মন্ত্র ছেড়ে দিয়েছে ভারতীয়দের হাতে। ভারত যা বলে বিএনপি তাই করে, কারণ বিএনপি পরিচালিত হচ্ছে ভারতের গোলাম আব্দুল আউয়াল মিন্টুর দ্বারা, বিএনপি পরিচালিত হচ্ছে ভারতের নাগরিক এবং বাংলাদেশের যৌথ নাগরিক মির্জা ফখরুল ইসলাম আলমগীরের দ্বারা, বিএনপি পরিচালিত হচ্ছে গোর খদক মির্জা আব্বাসের দ্বারা, বিএনপি পরিচালিত হচ্ছে আমির খসরু মাহমুদ চৌধুরীর দ্বারা, বিএনপি পরিচালিত হচ্ছে ভারতের নাগরিক এবং ভারতীয় পোষ্য সালাউদ্দিনের দ্বারা। তা আপনারা ইন্ডিপেন্ডেন্ট বিএনপি কে আপনারা আর কোথায় দেখতে পাবেন? দেখতে পাবেন না। বার্মা করিডোর নিয়ে তাদের যত আলাপ আলোচনা, যা সব আকাশে। রোহিঙ্গা সমস্যার সমাধান বিএনপি জীবনেও করতে পারবে না, রোহিঙ্গা সমস্যার সমাধান আওয়ামী লীগও করতে পারবে না, জামাতও করতে পারবে না। কারণ একটা, সাবজেক্টটা আন্তর্জাতিক ইস্যু এবং আন্তর্জাতিক অঙ্গনে এই তিনটা রাজনৈতিক দলের কারোই গ্রহণযোগ্যতা নাই, কারো আস্থায় তিন দলের উপরে নাই। আমি জামাতকে ভালোবাসি, আমি বিএনপি কে ভালোবাসি, আমি আওয়ামী লীগকে ভালোবাসি, এই ভালোবাসার সাথে ইন্টারন্যাশনাল চাওয়া পাওয়ার কোনো সম্পর্ক নাই। চায়না এদের কারো উপরে বিশ্বাস করবে না। চায়না না আওয়ামী লীগকে বিশ্বাস করে, না বিএনপি বিশ্বাস করে, না জামাতকে বিশ্বাস করে। তাইলে এখন একটা মাত্র রাস্তা আছে, ডক্টর মোহাম্মদ ইউনূস। ডক্টর মোহাম্মদ ইউনূসকে আপনি আর আমি পছন্দ করি আর না করি, বিশ্ব তাকে সম্মান করে, আমেরিকা তাকে সম্মান করে, ইউরোপিয়ানরা তাকে সম্মান করে। তাইলে এই সম্মানটাকে ব্যবহার করে আমরা রোহিঙ্গা সমস্যাটা সমাধান করা সম্ভব। এবং ওই আলোচনায় করিডোরের সাবজেক্টটা যদি আসে, I will take the lead of ডক্টর মোহাম্মদ ইউনূস। ডক্টর মোহাম্মদ ইউনূস যদি মনে করে যে করিডোর দেওয়া বাংলাদেশের জন্য মঙ্গল, যেহেতু ডক্টর মোহাম্মদ ইউনূসের চেয়ে ভালো পরিকল্পনা আমার নাই, আমি ডক্টর মোহাম্মদ ইউনূসের পক্ষে আছি। একটা কারণে, উনি বাংলাদেশের ভালো চান। উনি ওনার সিদ্ধান্ত নিয়ে যদি বাংলাদেশের এই সমস্যাটা সমাধান করতে পারে, আমি ওনার সাথে আছি। দর্শকবৃন্দ, পাশাপাশি আমি একটা কথা বলে রাখি, এই করিডোরের সাথে আরো দুই একটা সাবজেক্ট আছে। আমি ডিপ্লোম্যাটিক স্বার্থে বাংলাদেশের 2-4 গভর্নমেন্ট অফিসিয়াল আমাকে বলেছে এই বিষয়গুলো নিয়ে আমি যেন কথা না বলি।
কারণ এই কথাগুলো যদি বলি, দিস ইজ দ্য ডিপ্লোম্যাটিক কনভারসেশন, আমি যদি এগুলো নিয়ে আলোচনা করি, এই আলোচনাগুলো ব্যাহত হবে, এই আলোচনাগুলো খারাপ দিকে যাবে। যার জন্য আমি 2-4টা বিষয় জানা সত্ত্বেও আমি ওপেনলি আপনাদের সাথে এভাবে কথা বলতে পারলাম না। কিন্তু এতটুকু বলি, মায়ানমার এবং বাংলাদেশের মধ্যে করিডোরে বাংলাদেশ লাভবান হবে, বাংলাদেশ উপকৃত হবে, বাংলাদেশের অস্তিত্ব রক্ষা পাবে এবং রোহিঙ্গা সমস্যার সমাধান হবে। আর এটা যদি হয়, ভারত ক্ষতিগ্রস্ত হবে এবং বিএনপি এবং আওয়ামী লীগ ভারতের ক্ষতি মেনে নিতে চায় না। দ্যাট ইজ দ্য বটম লাইন। আপনাদেরকে আরো একটা কথা বলি, অ্যাডভোকেট কাজী আব্দুল্লাহ আল মামুন এই কথাটা বলেছে যে জেনারেল ফজলুর রহমান বলেছে আমাদের 7 সিস্টার্স এর উপরে দখল নেওয়া দরকার। আমি ওনার এই কনভারসেশনটাকে রেটরিক হিসাবে আমি এই মুহূর্তে ধরে নেই। কেন ধরে নেই? কুত্তার বাচ্চা হারামজাদা ভারতীয় শুয়ারের বাচ্চারা যদি বারবার বলে নোয়াখালী নিয়ে নেব, চিটাগং নিয়ে নেব, সর্বশেষ জেনারেল ওয়াকার, পলাশীর প্রান্তরে মির্জাফর ওয়াকারুজ্জামানের বাংলাদেশে কোনো ঠাঁই নাই, বাংলাদেশে তার কোনো গ্রহণযোগ্যতা নাই, আর্মিতেও তার কোনো গ্রহণযোগ্যতা নাই। শুধু বসে আছে ওখানে এবং চুপ্প বসে আছে বঙ্গভবনে এবং তাদেরকে ক্ষমতায় রাখছে বাংলাদেশ জাতীয়তাবাদী দল, তাদেরকে ক্ষমতায় রাখছে আওয়ামী লীগ। দর্শকবৃন্দ, এই বিষয়ের উপরে এটা শেষ। আর একটা কথার উপরে আমি ছোট্ট একটা কথা বলে আজকে শেষ করব। যেদিন হাসনাত আব্দুল্লাহ বলেছে যে ওয়াকার ডক্টর মোহাম্মদ ইউনূসকে সরকার প্রধান হিসেবে চায় নাই, যেদিন আসিফ মাহমুদ বলেছে জেনারেল ওয়াকার ডক্টর মোহাম্মদ ইউনূসকে সরকার প্রধান হিসেবে চায় নাই, আমি ওই দিন থেকে জানি যে হাসনাত আব্দুল্লাহ এবং আসিফ মাহমুদ ওদের জীবনের উপরে অনেক একটা হুমকি আছে। তাদেরকে মেরে ফেলার চেষ্টা করা হবে, তাদেরকে গায়েব করে দেওয়ার চেষ্টা করা হবে, তাদের বংশকে ধ্বংস করার চেষ্টা করা হবে। আজকের কথাটা কেন টানলাম? গতকালকের হাসনাত আব্দুল্লাহর উপরে আক্রমণ হয়েছে গাজীপুরে, তাকে মেরে ফেলার চেষ্টা করা হয়েছে, তাকে আহত করা হয়েছে। থ্যাংক আল্লাহ, আল্লাহ তাকে রক্ষা করেছে, আল্লাহ তাকে বাঁচিয়ে রেখেছে। আমি বাংলাদেশের প্রশাসন, স্পেশালি লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর এবং আসিফ নজরুল, আপনাদেরকে একটা কথা বলি। 1971 সালে 7 জন বীর শ্রেষ্ঠের কাছে বাংলাদেশ যেভাবে ঋণী, ঠিক সমানভাবে 2024-এর জুলাই বিপ্লবে বীর শ্রেষ্ঠ তাদের কাছে আমরা ঋণী। সেক্ষেত্রে হাসনাত আব্দুল্লাহ, নাহিদ, আসিফ মাহমুদ, আমি অন্য সবার নাম আমার মনে নেই, এদের কাছে আমরা কৃতজ্ঞ। এরা 22 শতাব্দীতে বাংলাদেশের জন্য বীরশ্রেষ্ঠ। এদের জীবনের উপরে যদি হুমকি দেয়া হয়, এভাবে প্রাণনাশের চেষ্টা করা হয়, আমরা জানি এর সাথে ডিজিএফআই জড়িত, এর সাথে আওয়ামী লীগ জড়িত, এর সাথে বিএনপির গুন্ডা পান্ডা জড়িত, এর সাথে ওয়াকারের ইন্ধন রয়েছে। হাসনাত আব্দুল্লাহকে আমি বলবো, তাদের অনেক দায়িত্ব থাকে, তারা এতটা মেনটেন করতে পারে না, যেহেতু ইউ আর নট হোল্ডিং এনি গভর্নমেন্ট পজিশন। কিন্তু ইউ হ্যাভ টু বিকাম মোর কেয়ারফুল। আসিফ মাহমুদ, ইউ হ্যাভ টু বিকাম মোর কেয়ারফুল টু। নাহিদ, ইউ টু। আপনাদের উপরে যেই হত্যার হামলা হয়েছে আমি নিন্দা জ্ঞাপন করছি। ডক্টর আসিফ নজরুল এবং লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর, তাদের ব্যাপারে আরো সতর্ক হওয়ার জন্য আপনাদের দিকে দৃষ্টি আকর্ষণ করছি। দর্শকবৃন্দ, এই ছিল আমাদের শো। আগামীকাল সোমবার ইউজুয়ালি বাংলাদেশ সময় রাত্র 11টায় আমি শো করি, যেহেতু আমি নিউ ইয়র্কে নাই। আমি আগামীকালকের শো আমি করতে পারবো না, আমার অবস্থান থেকে এটা অ্যালাউ করবে না। আপনারা আমার জন্য দোয়া করবেন। কিন্তু বুধবার দিন বাংলাদেশ সময় রাত্র 11টায়, অর্থাৎ আগামী বুধবার বাংলাদেশ সময় রাত্র 11টার সময় আপনাদের সাথে আমার দেখা হবে। অনেক বিষয় নিয়ে ওই দিন আমি কথাবার্তা বলবো। আমি নিউ ইয়র্কে ব্যাক করব, তখন আমার ইন্টারনেটে এ ধরনের সমস্যা করবে না। ইনশাল্লাহ আমি প্রাঞ্জল ভাবে আপনাদের সাথে যোগাযোগ করতে পারবো।
এ পর্যন্ত এখানেই থাক, আগামী বুধবার পর্যন্ত। জ্যাকব ভিডিও আলোচনা শুনেছেন, তার আলোচনা শুনে যে আমাদের বিশ্বাস করতে হবে যে বিএনপি আসলে এরকম হচ্ছে। বিএনপির যে কর্মকাণ্ড 5 আগস্টের পর থেকে বিএনপির যে কার্যকলাপ, সেগুলো থেকে কিন্তু আমরা বা দর্শক যারা আছে বা সাধারণ জনগণ তারা এটাই মনে করে যে বিএনপি হয়তো বা আওয়ামী লীগের মতোই যেই আদর্শ সেই আদর্শ গ্রহণ করবে। জিয়ার যে প্রকৃত আদর্শ, সেই আদর্শ যদি বিএনপি রাজনীতি করতো বা বিএনপি রাজনীতি করে, তাহলে আমি মনে করি বিএনপির রাজনীতিতে তাদের যে জনপ্রিয়তা ছিল 5 আগস্টের আগে, সেই জনপ্রিয়তা নিয়েই তারা ক্ষমতায় যেতে পারবে। কিন্তু 5 আগস্টের পর বিএনপির আসল চেহারা, বিএনপির বর্তমান নেতাকর্মীদের আসল চেহারা জনগণের সামনে আসার পর জনগণ কিন্তু আশাহত হয়েছে এবং বিভ্রান্ত হয়েছে যে আসলে কাদেরকে তারা ভোট দিয়ে ক্ষমতায় নেবে। যদি বিএনপি আওয়ামী লীগের মতোই হয়, তাহলে আমরা কাদেরকে বিশ্বাস করব? এইগুলো সন্দেহ তৈরি হওয়ার কারণ কিন্তু বিএনপির নেতাকর্মী বা বিএনপির কর্মকাণ্ডই। তো জ্যাকব মিলো যে কথাগুলো বলেছেন, সেই কথাগুলো বিশ্বাস করা যায় এবং বিশ্বাসযোগ্য। বিএনপি তাদের নেতার যে আদর্শ, সে আদর্শ নাই।